নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আপনাদের ঋষিকেশ, আপনাদের বন্ধু ঋষিকেশ। আহ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অতি অবশ্যই জট কাটছে আইএসএল এর ইন্ডিয়ান সুপার লিগ অবশেষে অনুষ্ঠিত হবে। পাশাপাশি জয় কৃষ্ণা আনোয়ারকে নিয়েও বিশেষ কিছু খবর রয়েছে, সেগুলো দেব। তাই বলবো ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই ভিডিও তো দেখছেন বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, অনেকে কমেন্ট করছেন না। প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনারা আদৌ ভিডিও দেখছেন কিনা, বা আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। বুঝতে পারছি না তো ভালো লাগছে কি মন্দ লাগছে। আর কোনো পরামর্শ থাকলে অতি অবশ্যই দেবেন। সেটা আমার খারাপ লাগুক ভালো লাগুক এসব নিয়ে ভাবতে যাবেন না। তো চলুন শুরু করা যাক আজকের একটা ভিডিও। এবং আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে, কারণ আজকের ভিডিওতে বলবো যে এই আইএসএল নিয়ে যে বৈঠক গতকাল হয়েছে তাতে ঠিক কি হলো। যদিও একটা ভিডিও অলরেডি দিয়েছি, আমি গতকালই দিয়েছি, একটু লেট নাইট আপলোড হয়েছে, একটু দেরিতে আপলোড হয়েছে, বাট সেখানে অনেকটা বর্ণনা করা আছে, সেটা একটা সংক্ষিপ্তভাবে বলবো। আপনারা জানেন যে গত কয়েক দিন ধরে কিন্তু এই আইএসএল নিয়ে নানান টানাপোড়েন চলছে, হবে কি হবে না, হবে কি হবে না, না হওয়ার জায়গা চলে গিয়েছিল এবং মনে হচ্ছিল যে এখান থেকে যে আইএসএল হয়তো আর হবেই না এই মরশুমে। এই বছর তো হচ্ছে না এটা ঠিক, কিন্তু এই মরশুমেও হবে না এমন একটা আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু না, অবশেষে হচ্ছে। এবং আইএসএল ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে জানা যাচ্ছে। ৪ অথবা ৫ তারিখ, গতকাল জানা যাচ্ছিল ৫ তারিখে শুরু হবে এবারের আইএসএল। এবং বাংলা এবং গোয়া এই দুটো ভেন্যুতেই হবে আইএসএল ম্যাচ। ৭টা করে ১৪টা টিম, সেই ১৪টা টিমের মধ্যে খেলা হবে। ৭টা টিম তারা নিজেদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়াম কিংবা কল্যাণীতে, ব্যারাকপুরেও খেলা হতে পারে। এবং এক্ষেত্রে টিমগুলোর কস্ট কাটিং এর অনেক জায়গা রয়েছে। তারা একই হোটেলে দীর্ঘদিন যেহেতু থাকবে, ফলত চার্জেসটা অনেকটা কম পড়বে। এদিক ওদিক যেতে গেলে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে যে বিমান ভাড়া সেটা লাগছে না, ফলত অনেক সাশ্রয় হবে এক্ষেত্রে। এবং এক্ষেত্রে কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্তর যে প্ল্যানিং, তার যে প্রপোজাল, সেটাই কিন্তু গৃহীত হচ্ছে বলে জানা যাচ্ছে। আহ, এবং এই ফাইনাল যে ক্রীড়া সূচি, যে ম্যাচ, কোন ম্যাচ কোথায় হবে, কবে থেকে শুরু হবে, বল গড়াবে কবে থেকে ময়দানে, এই সমস্ত কিন্তু জানা যাবে ২৯ তারিখে, ২৯শে ডিসেম্বর, অর্থাৎ আগামী সোমবারে কিন্তু এই ব্যাপারে একেবারে হুইসেল বাজিয়ে দেবে এআইএফএফ। হ্যাঁ, এআইএফএফই করবে লিগ। সেক্ষেত্রে যেটা লং টার্ম চুক্তি হয়েছে, চুক্তি হবে ২০ বছরের একটা লং টার্ম ভাবনা চিন্তা এআইএফএফ তারা ক্লাবগুলোর সামনে প্রপোজাল রেখেছে। এবং যেটা অনেকটা হেলদি প্রপোজাল বলেই মনে করা হচ্ছে, যেখানে ক্লাবগুলোর কাছে ভালো সুযোগ, লভ্যাংশ তাদের কাছে বেশি থাকছে, প্লাস তারা 10% শেয়ার কিনে নেওয়ারও একটা সুযোগ পাবে। এবং এআইএফএফ এর কাছেও থাকবে, যে বাণিজ্যিক সংস্থা আসবে তাদের কাছেও একটা বড় সুযোগ থাকছে। এই টোটাল বিষয়টা ডিটেলে আমি গতকালকেই জানিয়েছি, কার কাছে কত পার্সেন্টেজ থাকবে না থাকবে। কিন্তু সেই প্রপোজাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ক্লাবগুলো বলুন, কিংবা এআইএফএফ কিংবা বাণিজ্যিক সংস্থা যারাই আসুক না কেন, তারাই কিন্তু লাভ ক্ষতি ভাগ করে নেবে। যেটা এফএসডিএল এরকমই একটা প্ল্যানিং দিয়েছিল, যখন তাদের এমআরএ শেষ হয়ে আসছিল তখনই তারা দিয়েছিল। তখন পত্রপাঠ নাকচ করে দিয়েছিলেন এএফএফ সচিব কল্যাণ চৌবে, বাট সেটারই কিছুটা মডিফাই করে তারা প্রপোজাল রেখেছে। এবং ক্লাবগুলো কি ভাবছে সেটা তারা আজকের মিটিং এ জানাবেন। গুরুত্বপূর্ণ এই মিটিং। ক্লাব জোট আইএসএল করবে বিষয়টা কিন্তু এমন নয়, এআইএফএফই করবে। তবে হ্যাঁ, ক্লাব জোটের একটা বড় ভূমিকা এক্ষেত্রে থাকবে। এমনিতেই ক্লাবগুলোই আয়োজন করে ম্যাচ, তারা যেমন করতো তেমনই করবে। এক্ষেত্রে এবার আর ফ্র্যাঞ্চাইজি ফিস দিতে হবে না ক্লাবগুলোকে। পরিবর্তে তারা এই যে লিগটা খেলবে, পার্টিসিপেশন ফিস হিসেবে ১ কোটি টাকা করে এআইএফএফ কে দেবে ১৪টা টিম। ফলত ১৪ কোটি টাকা এআইএফএফ এর ঘরে এমনিতেই ঢুকে যাচ্ছে আগেই। প্লাস এই আইএসএল টুর্নামেন্ট থেকে একটা লাভের অংশও তারা পাবে। ফলত এআইএফএফ এর পকেটে খুব খারাপ টাকা ঢুকছে না কিন্তু। তো তারা এই টাকা দিয়ে ইউথ লিগ বলুন, মানে আই লিগ 2 কিংবা ইন্ডিয়ান ফুটবল অর্থাৎ ভারতীয় দলকে মেইনটেনেন্স করা, ওমেন্স লিগ, ইউথ ফুটবল লিগ, এই সমস্ত বিষয়গুলো তারা চালাতে পারবে। সেখানে কোথাও আর অসুবিধে হবে না। এমনিতেই ভারতীয় ফুটবলকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আই লিগের বরাদ, মানে টেন্ডার যে বলা হচ্ছিল ৬ কোটি টাকা দিতে হবে কোনো বাণিজ্যিক সংস্থাকে, সেটাই কেউ কিনতে চায়নি।
ফলত বুঝতেই পারছেন সেই জায়গাতে একটা অন্তত ভালো প্রপোজাল নিয়ে আসা গিয়েছে এবং এটাতে ক্লাবগুলো লাভবান হচ্ছে, যারা বাণিজ্যিক সংস্থা থাকবে তারাও লাভবান হবে, এআইএফএফও লাভবান হবে এবং ক্ষতি হলে সবারই ক্ষতি হবে। অনেকেই বলছেন যে তাহলে কি ইস্টবেঙ্গল খেলবে না? দেখুন ইস্টবেঙ্গল বরাবর বলে এসেছে যে তারা ম্যাচ পরিচালনা করতে এখানে আসেনি, মানে টুর্নামেন্ট পরিচালনা করতে আসেনি, খেলতে এসছে। তারা যেমন খেলার তেমন খেলবে। এক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। আর যদি শেয়ার কিনতে চায় তো কিনবে। এক্ষেত্রেও কোনো আপত্তি থাকবে না। সেটা বোধহয় স্লো বাট স্টেডি ওয়েতে তারা ভাবছে। তারা এক্ষুনি এরকম কিছু ভাবছে না। লং টার্ম যে ২০ বছরের ফর্মুলা এখানে দেওয়া হচ্ছে তাতে ক্লাবগুলো গ্রিন সিগন্যাল দিলেই বিষয়টা মোটামুটি ধরে নেওয়া হবে ফাইনাল। তারপরে এই বিষয়টাকে নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে বা কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া হবে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে দেখুন এই বিষয়টা এরকমই। তো তাদের গ্রিন সিগন্যাল হলেই কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত প্রস্তুতি। দেখুন যেটা শোনা যাচ্ছিল যে আইএসএল এবারে শুরু হতে পারে, মানে এই মরশুমে জানুয়ারি মাসের 3rd উইক বা 4th উইকে। সেটা হচ্ছে না, তার কারণ হচ্ছে ক্লাবগুলো চাইছে আরেকটু টাইম, সে কারণেই একটু সময় তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ অনেক ক্লাবই টিম গঠন করেনি, যেমন ওড়িশা বা জামশেদপুর, তারা বিদেশি এখনো পর্যন্ত নেয়নি। আবার কেউ প্র্যাকটিস বন্ধ রেখেছে, যেমন ইস্ট বেঙ্গল বা অন্যান্য টিমগুলো। গোয়ার একের পর এক বিদেশি ছেড়ে চলে যাচ্ছে। বোরা হেরেরা, তার আগে সিভেরিও, এবং বোরা হেরেরা যে গোয়া ছাড়লো, তার এই গোয়া ছাড়ার পেছনে তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে দেদার খিস্তি খেউরি করেই চাচ্ছেন। যে প্লেয়ারটি গোয়ার হয়ে দুবার সুপার কাপ জিতেছে, ইস্ট বেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছে, এহানো প্লেয়ারটি কিন্তু ভালো ফর্মেও রয়েছে, সেই প্লেয়ারটি ছেড়ে দিচ্ছে। ভারতীয় ফুটবলকে সে বিদায় জানাচ্ছে। সে সাইপ্রাসের কোনো একটি টিমে হয়তো চলে যাবে। এই জানুয়ারিতে উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই দলবদল করছেন তিনি। গোয়াকে সে বিদায় জানিয়েছে। ফলত এই বিষয়গুলো রয়েছে। প্লেয়াররা আশাহত হয়ে একের পর এক প্লেয়ার তারা দেশ ছেড়ে, মানে ভারত ছেড়ে চলে যাচ্ছে, ভারতীয় ফুটবলকে বিদায় জানাচ্ছে। সেটা তো খুব ভালো কথা নয়। হ্যাঁ, এফসি গোয়ার পয়সা আছে, তারা হয়তো আরো ২-৩ জন ভালো প্লেয়ারকে নিয়ে নিতে পারে। ইকারও নাকি শোনা যাচ্ছে ছেড়ে দিতে পারে। তো এমত অবস্থায় যে দাঁড়িয়ে রয়েছে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং, এবং ২৯ তারিখে কিন্তু ফাইনাল মিটিং। সোমবারই কিন্তু ফাইনাল হয়ে যাবে এবং সোমবারই হয়তো ফিক্সচারও অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যাল অতি অবশ্যই পাবে। তবে হয়তো একটা বিষয় জানা যাবে যে কবে আইএসএল শুরু হবে, কবে ফাইনাল হবে, এরকম একটা বিষয় কিন্তু খসড়াটা জানা যেতে পারে ২৯ তারিখে। মানে দ্যাট উইল বি দ্য ফাইনাল মিটিং। তো দেখা যাক যে সেখানে ইস্ট বেঙ্গলের কোনো প্রতিনিধি থাকে কিনা। তো এই গেল আইএসএল নিয়ে কথাবার্তা। এবার আনোয়ারকে নিয়ে শুনানি তো শুরু হচ্ছে এবং শুনানি শুরু হয়ে গেছে, যেখানে মোহনবাগানের বেশ কিছু দাবি দাওয়া, তাদের বেশ কিছু দাবি, সেগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। আনোয়ারকে হয়তো একটা জরিমানা দিতে হতে পারে। বাকি আনোয়ার ইস্ট বেঙ্গলেই খেলবে। এটা ইস্ট বেঙ্গলের জন্য, আনোয়ারের জন্য ভালো এবং বড় খবর। তিনি মোহনবাগানে তাকে আর জয়েন করতে হবে না। ইস্ট বেঙ্গলকেও কোনো শাস্তির মুখে বা দিল্লিকেও কোনো শাস্তির মুখে পড়তে হবে না। আনোয়ারকেও তেমন কোনো শাস্তির মুখে পড়তে হবে না। কিছু টাকা হয়তো তাকে জরিমানা দিতে হলেও দিতে হতে পারে। সেই অ্যামাউন্টটাও বিরাট কিছু নয়। এবার রয় কৃষ্ণকে নিয়ে যদি বলতে হয়, রয় কৃষ্ণও ভারত ছাড়ছে। সে ফিজিতে চলে যাচ্ছে। ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার মোহনবাগানের হয়ে খেলেছে। এটিকে মোহনবাগান, এটিকে কলকাতার হয়ে খেলেছে, উড়িষ্যার হয়ে খেলেছে এবং এই সদ্য সমাপ্ত কেরালা সুপার লিগেও তাকে খেলতে দেখা গিয়েছে। তো ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার ফিজির ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার। তো অনেকে মনে করছিল যে রয় কৃষ্ণাকে যদি ভারতের দলে খেলানো যায়, না তেমন কিছু হচ্ছে না। তিনি ফিজিতেই ফিরে যাচ্ছেন, সেখানে স্থানীয় ক্লাবে খেলবেন। তারপরে হয়তো অবসর ঘোষণা করে ফেলবেন। তো রয় কৃষ্ণা, বোরা হেরেরা দুজনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। হ্যাঁ, বোরাকে যদি ইস্ট বেঙ্গল অফার করতো আমার মনে হয় ভালো হতো। সেটা নিয়ে একটা ভিডিও করেছি, দেখে নিতে পারেন। যে বোরার মতন ফর্মে থাকা একটা প্লেয়ার, বয়স কম এবং অসম্ভব ভালো প্লেয়ার, তো তাকে নেওয়া যেতে পারতো সাউল ক্রেসপোর জায়গাতে। এটাতে আপনাদের অনেকের অনেক রকম মতামত পেয়েছি, কমেন্ট পেয়েছি। তো আমার মনে হচ্ছে না সেটা ম্যাটেরিয়ালাইজ হবে। তো বোরাও ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় ফুটবলকে। আহ এই হলো বিষয়, এবং দেখা যাক যে আজকের মিটিং এ তেমন কোনো পজিটিভ কিছু বেরিয়ে আসে কিনা। এখনো পর্যন্ত লাস্ট কালকে যে খবর পাওয়া গেছে তাতে জট কাটছে আইএসএল এর। এটা বলা যেতে পারে। তো আবার একটু গা গরম করে নিন। ফুটবল ম্যাচ দেখতে হবে, আইএসএল এ খেলা দেখতে হবে। এবার কিন্তু মাঠে গিয়ে খেলা দেখার অনেক সুযোগও পাবেন। অনেক টিম এখানে যেতে থাকবে কলকাতাতে, অনেকগুলো টিম এদিক ওদিক খেলবে। কল্যাণীতে, যুব ভারতীতে, কিশোর ভারতীতে টিকিটের চাহিদাও, মানে টিকিটের দামও কিন্তু খুব বেশি হবে না এবার মনে হচ্ছে।
তো আমাদের কাছে অনেক ম্যাচ দেখার অপশন বা অপরচুনিটিও কিন্তু চলে আসবে। উম দেখা যাক কি হয় শেষমেশ। তবে একটা হ্যাঁ, গত কয়েকদিন ধরে যেমন হতাশ ছিলাম, তেমন কিন্তু আমার মুখেও নেই সে হতাশা। আপনারাও অনেকে হতাশ হয়ে পড়েছিলেন। আপনাদের মেসেজগুলো পাচ্ছিলাম। অনেকে কমেন্ট করতেই ভুলে গেছেন। মনে করছেন যে এবার আর কোনো খেলাই হবে না। কালকেই বোধহয় আমাকে কেউ একজন কমেন্ট করেছিল, আমার নামটা মনে নেই। যে দেখে নেবেন এবার আর কোনো লিগ হবে না। আ মানে তাকে আমি বলেছিলাম যে কি আর বলবো। সত্যি তখন কাল না পরশুর ভিডিওতে বোধহয় ছিল। বলার কিছু ছিল না। এখন তাঁর উদ্দেশ্যে বলছি যে এখন বলার রয়েছে। আপনার এই কথাটা মিথ্যে হোক, মিথ্যে হতে চলেছে এটাই বলব। লেটস সি। এবং যা হবে সেটা ভালোর জন্যই হোক। ভারতীয় ফুটবলের উন্নতি হোক। এমনিতেই তো ১৪২ এ আমরা দাঁড়িয়ে আছি। জানি না আগামী দিনে কোথায় গিয়ে শেষ করব। বছর শেষ হতে চলল। তো লেটস সি কি হয়। ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আরেকটি চ্যানেল ঋষি হেয়ার, সেটাও একটু দেখুন, সাবস্ক্রাইব করুন। আর বছরটা ভালো করে কাটান। থ্যাংক ইউ।